আসসালামু আলাইকুম। আশিক বায়োলজি কেয়ারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিছু কিওয়ার্ড টেকনিকের সাহায্যে কিভাবে বায়োলজিকে খুব সহজেই আয়ত্ত করা যায়। এরই ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি তুমি কিভাবে একটা পদার্থ দেখলে বুঝবা এটা শর্করা নাকি আমিষ নাকি স্নেহ নাকি এটা এনজাইম। তো চলো আজকে আমরা খুব সহজেই শর্করা, আমিষ, স্নেহ, এনজাইম এগুলা চিনার কিছু শর্ট টেকনিক জেনে নিই। প্রথমেই শর্করা শনাক্ত করার জন্য কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে তোমাকে। যেমন দেখো, গ্লাইকো, মিউকো, অ্যামাইলো, তারপরে কি স্যাকারাইড। তাহলে কোনো শব্দে যদি তুমি গ্লাইকো, মিউকো, অ্যামাইলো, স্যাকারাইড এইসব ওয়ার্ডগুলো পাও তাহলে সেটা অবশ্যই সেখানে আর যাই থাক শর্করা থাকবেই। কি থাকবে? শর্করা থাকবে। যেমন দেখা যাক, এই যে গ্লাইকো দিয়ে একটা শব্দ, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন কি জাতীয় পদার্থ বলো তো? খুব সহজেই তুমি বলে দিবা এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ। কিন্তু এই প্রোটিনের সাথে কি আছে বলো তো? গ্লাইকো। এই গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ একটা শর্করা জাতীয় পদার্থ। এখানে গ্লাইকো দেখেই তোমাকে বুঝতে হবে এটা প্রোটিন থাক আর যাই থাক, প্রোটিন থাক, লিপিড থাক আর অন্য কিছু থাক, এখানে গ্লাইকো থাকার কারণে এখানে প্রোটিন থাকলেও এটা কি হবে? কিছু পরিমাণ হলেও এখানে কি থাকবে বলো তো? শর্করা থাকবে। এরকম যদি বলি বলো তো মিউকোপ্রোটিন, তাহলে এখানে প্রোটিনের সাথে কি আছে? মিউকো আছে। এই মিউকো মানেও গ্লুকোজ বোঝানো হয়। মিউকো মানে কি? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সাথে কি আছে? প্রোটিন আছে। আর মিউকো থাকলেই তুমি কি বুঝবা? এটা শর্করা। তাহলে মিউকোপ্রোটিন, এখানে প্রোটিন থাকলেও কিছু না কিছু শর্করা আছে। তাহলে এটা মিউকোপ্রোটিন কি জাতীয় পদার্থ দিয়ে তৈরি? প্রোটিন তো আছেই, সাথে কি আছে? শর্করা আছে। তাহলে এটা শর্করা আর আমিষ দিয়ে তৈরি। এরপরে যদি বলি বলো তো অ্যামাইলোজ কি? অ্যামাইলোজ, দেখো অ্যামাইলো, অ্যামাইলো এখানে আছে। তাহলে অ্যামাইলোজ শব্দটা কি জাতীয় পদার্থ বলো তো? অ্যামাইলোজ হচ্ছে একটা শর্করা জাতীয় পদার্থ। এছাড়া স্যাকারাইড তোমরা পড়েছো, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। যত স্যাকারাইড আছে, স্যাকারাইড মানে কি বোঝাবে? শর্করা বোঝাবে। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে ওই যৌগটা আসলে কি। তাহলে গ্লাইকোপ্রোটিন, এখানে গ্লাইকো আছে তাই ওই গ্লাইকোপ্রোটিনে কি থাকবে? শর্করা থাকবে। মিউকোপ্রোটিন, মিউকো থাকলে কি হবে? সেটা শর্করা থাকবে। শর্করার সাথে আরও কিছু থাকতে পারে কিন্তু শর্করা থাকবে। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলো। কোনো শব্দে যদি অ্যামাইলো, মিউকো, গ্লাইকো বা স্যাকারাইড পাও তাহলে সেখানে কি থাকবে? অবশ্যই কিছু না কিছু শর্করা থাকবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে ওজ। কোনো শব্দের শেষে যদি তুমি ওজ পাও তাহলে সেটা অবশ্যই শর্করা হবে। যেমন দেখো, তোমরা অবশ্যই এই শব্দটির সাথে পরিচিত রাইবোজ। ডিএনএ আরএনএর গঠন যখন তোমরা পড়ো তখন বলো এদের মূল উপাদান তিনটা। একটা হচ্ছে পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস আর একটা অজৈব ফসফেট। পেন্টোজ শর্করা, পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই পেন্টোজ শর্করার মধ্যে পড়েছো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এগুলো। তো দেখো তো রাইবোজ শব্দটার সাথে কি আছে? ওজ আছে। ওজ থাকলে কি হবে? অবশ্যই শর্করা হবে। তাহলে রাইবোজে ওজ আছে তাই শর্করা। তাহলে যদি বলি বলো তো ভাইয়া ডিঅক্সিরাইবোজ এটা কি জাতীয় পদার্থ? এর শেষেও তো ওজ আছে, ওজ থাকলে কি হবে? শর্করা হবে। তাহলে একইভাবে বলো তো গ্লুকোজ এটা কি জাতীয় পদার্থ? ওজ থাকার কারণে কি? শর্করা। এরকম ফ্রুক্টোজ, ল্যাকটোজ, মল্টোজ, তারপরে সেলুলোজ, সবগুলোর সাথেই কি আছে? ওজ আছে। তাহলে ওজ যুক্ত যত শব্দ পাবা সবগুলাই কি হবে বলো তো? সবগুলাই হবে শর্করা। তাহলে জীববিজ্ঞানের কোনো শব্দের সাথে ওজ থাকলেই সেটা কি হয়? শর্করা হয়। তাহলে কোথাও যদি গ্লাইকো পাও, মিউকো পাও, অ্যামাইলো পাও, স্যাকারাইড পাও সেগুলোও শর্করা জাতীয় পদার্থ হবে। এছাড়া যদি কোনো শব্দের সাথে ওজ থাকে তাহলে সেগুলোও শর্করা হবে। তাহলে শর্করা খুব সহজেই চিনতে পারবা। এবার চলো দেখে নিই কিছু
শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে তুমি প্রোটিন জাতীয় পদার্থগুলোকে চিনবা। দেখো, কোনো শব্দের সাথে যদি প্রোটিও, পেপটিডো বা পেপটাইড এইরকম কিছু পাও, তাহলে সেটা নিশ্চয়ই প্রোটিন হবে। কি হবে? প্রোটিও, পেপটিডো, পেপটাইড এগুলো থাকলে কি হয় বলো তো? প্রোটিন হয়। এখন যদি বলি পেপটিডো গ্লাইকান, দেখো পেপটিডো গ্লাইকান এটা কি জাতীয় পদার্থ? তুমি বুঝতে পারছো? পেপটিডো আছে, পেপটিডো থাকার কারণে এটা কি বলো তো? প্রোটিন। আচ্ছা, এবার দেখো গ্লাইকান, গ্লাইকান এই গ্লাইকান একটু আগেই তোমাদেরকে পড়ালাম গ্লাইকো, এই গ্লাইকো থেকে আসে কি বলতো? গ্লাইকান। আর গ্লাইকো থাকলে সেটা কি হবে? শর্করা হবে বা কার্বোহাইড্রেট হবে। তাহলে পেপটিডোগ্লাইকান এই শব্দটি কোন কোন শব্দ দিয়ে তৈরি হয়েছে? একটা হচ্ছে পেপটিডো আছে তাই এটা প্রোটিন, আবার গ্লাইকান আছে তাই কি বলতো? শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে এটা কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিয়ে তৈরি একটি যৌগ পেপটিডোগ্লাইকান। এরকমই আরেকটি যৌগ প্রোটিয়েজ। কি বলতো? প্রোটিয়েজ। দেখো প্রোটিও মানে কি? প্রোটিও মানে হচ্ছে এটা আমিষ। তাহলে প্রোটিয়েজ কি জাতীয় হবে? এখানেও এই প্রোটিও, প্রোটিয়ে একই জিনিস না? তাহলে প্রোটিয়ে মানে এটা কি বোঝাবে বলো তো? আমিষ বোঝাবে বা প্রোটিন বোঝাবে। তাহলে দেখো প্রোটিয়েও, পেপটিডো, পেপটাইড এগুলো যদি কোথাও থাকে তাহলে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু আমিষ থাকবে। আরও কিছু থাকতে পারে কিন্তু সেখানে অবশ্যই আমিষ থাকবে। এরপরে আর একটা দেখো, ইন থাকলে লেখা আছে এখানে কি বলতো? ইন থাকলে, কোনো শব্দের শেষে যদি ইন থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা প্রোটিন হয়। 100% হয় না, কিন্তু ধরে নিতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা প্রোটিন হয়। আমাদের জীববিজ্ঞান পড়ার জন্য যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলার ম্যাক্সিমাম ওয়ার্ড যেগুলো শেষে ইনযুক্ত সেগুলা কি হবে? প্রোটিন হবে। তোমরা নিশ্চয়ই অ্যাক্টিন, মায়োসিন এই শব্দগুলোর সাথে পরিচিত। বলো তো অ্যাক্টিন, মায়োসিন এগুলো কি জাতীয় পদার্থ? নিশ্চয়ই এগুলো প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো আমাদের পেশির মধ্যে থাকে। আমাদের পেশির মধ্যে অ্যাক্টিন, মায়োসিন এই দুইটা প্রোটিন থাকে। তাহলে দেখো অ্যাক্টিনের সাথে কি আছে? ইন আছে। মায়োসিনের সাথে কি আছে? ইন আছে। তাহলে এগুলো কি জাতীয় পদার্থ হবে? নিশ্চয়ই প্রোটিন হবে। এরপরে আরও কিছু শব্দ আছে তোমরা জানো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, এছাড়াও টিউবিউলিন, টিউবিউলিন। দেখো সবগুলো শব্দের সাথে কি আছে? ইন আছে। সবগুলো শব্দের সাথে ইন আছে। তাহলে এগুলো কি জাতীয় পদার্থ হবে বলো তো? এগুলো সব কিছুই হবে প্রোটিন জাতীয় পদার্থ। এরপরে একটা আমাদের গুরুত্বপূর্ণ হরমোন আছে যার নাম ইনসুলিন। ইনসুলিন, ইনসুলিনের সাথেও কি আছে? ইন আছে। তাহলে এটা কি বলো তো? ইনসুলিন একটা হরমোন, কিন্তু এটা কি ধর্মী? প্রোটিন ধর্মী। অবশ্যই এটা প্রোটিন ধর্মী। এরকম জীববিজ্ঞানের যেসব শব্দগুলোর শেষে ইন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা প্রোটিন হয়। তাহলে ইনযুক্ত কোনো শব্দ যদি তোমার পরীক্ষায় এমসিকিউতে দেয় যে বলো তো ইনসুলিন কি জাতীয় পদার্থ, তখন তুমি ইনসুলিনের ইন দেখে খুব সহজেই অ্যান্সার করে দেবা এটা প্রোটিন জাতীয় পদার্থ। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? সেগুলা প্রোটিন হয়। ইন থাকলে প্রোটিন হবে। ওকে, আচ্ছা এবার চলো দেখে নেওয়া যাক কিভাবে তুমি লিপিড জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থগুলা চিনবা। দেখো লিপিড জাতীয় পদার্থের লিপিড থেকে আসে লাইপো। তাহলে কোনো শব্দে যদি তুমি লাইপো পাও, লাইপো মানেই কি বলতো? লাইপো মানেই লিপিড। তাহলে এখন যদি একটা শব্দ বলি বলতো লাইপো পলিস্যাকারাইড,
এইটা কি? লাইপোপলিস্যাকারাইড। অনেক জটিল, অনেক বড় একটা শব্দ, তাই না? লাইপোপলিস্যাকারাইড, এটা দেখলেই তো মাথা ঘুরে যায় বাচ্চাদের, যে এত বড় শব্দ কিভাবে মনে রাখা যায় বা এটা আসলে কি। তো তুমি যদি কিওয়ার্ডগুলো জেনে থাকো তাহলে এটাকেও ভেঙে চুরে ছোট্ট শব্দে পরিণত করে দিতে পারবা, তোমার আয়ত্তে নিতে পারবা। দেখো, লাইপো মানে কি বলো তো? লাইপো মানে হচ্ছে লিপিড। লাইপো মানে লিপিড। পলি মানে কি? পলি মানে তোমাদেরকে আগের ভিডিওতেই পড়িয়েছিলাম, পলি মানে হচ্ছে অনেক। আচ্ছা, এরপরে দেখো, তোমাদেরকে প্রথমে পড়ালাম স্যাকারাইড। স্যাকারাইড মানে কি বলতো? শর্করা। তাহলে এই লাইপোপলিস্যাকারাইড, এই যৌগটা কি কি দিয়ে তৈরি বলতো? এটা তৈরি হয় লিপিড দিয়ে, আর অনেকগুলো কি দিয়ে? শর্করা দিয়ে। অনেকগুলো শর্করা না, এক শর্করা না, অ্যাকচুয়ালি এটা বহু শর্করা। বহু শর্করা। শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা এক শর্করা অর্থাৎ মনোস্যাকারাইড, একটা দ্বিশর্করা মানে ডাইস্যাকারাইড, আর একটা কি বলতো? বহু শর্করা, যেটাকে বলা হয় পলিস্যাকারাইড। তাহলে এখানে শর্করা আছে, আর কি আছে? স্নেহ বা লিপিড জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় লাইপোপলিস্যাকারাইড। এই লাইপোপলিস্যাকারাইডটা কোথায় পাওয়া যায় জানো? পৃথিবীর সব থেকে সরলতম জীব হচ্ছে ব্যাকটেরিয়া। এরা পৃথিবীর সব থেকে সরলতম জীব। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের কোষ প্রাচীরে এই লাইপোপলিস্যাকারাইডটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীরে। তাহলে কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাওয়া যায় লাইপোপলিস্যাকারাইড। যেসব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে এটা পাওয়া যায় সেসব ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা তোমাদের না জানলেও চলবে, জেনে রাখতে পারো। জেনে রাখলে তো ক্ষতি নেই, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তাহলে লাইপোপলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে। এই লাইপোপলিস্যাকারাইড, লাইপো মানে লিপিড, পলি মানে অনেক, আর স্যাকারাইড মানে কি? শর্করা। মানে লিপিড আর অনেকগুলো শর্করা দিয়ে তৈরি হয় লাইপোপলিস্যাকারাইড। তাহলে লাইপো থাকার কারণে তুমি বুঝতে পারছো যে এটা যাই হোক, এখানে কিছু না কিছু কি থাকবে? লিপিড থাকবে। আবার এখানে স্যাকারাইড থাকার কারণে কি হবে? এখানে কি থাকবে বলো তো? শর্করা থাকবে। এরপরে দেখো ফসফো লেখা আছে। ফসফো দিয়ে একটা শব্দ হয় ফসফোলিপিড। লিপিডের সাথে যদি ফসফেট যুক্ত থাকে, লিপিডের সাথে কি যুক্ত থাকবে? ফসফেট। ফসফেট। এই যে লিপিডের সাথে যখন ফসফেট অণু যুক্ত থাকবে তখন তাকে বলা হয় ফসফোলিপিড। তাহলে কোনো শব্দের সাথে যদি ফসফো থাকে তাহলে তুমি বুঝে নিবা সেটা কি? ফসফো মানেই ওই যৌগটার সাথে ফসফেট যুক্ত থাকবে। তাহলে লিপিডের সাথে থাকলে ফসফোলিপিড। আবার যদি লিপিডের সাথে সালফেট থাকে তাহলে তার নাম হয় সালফোলিপিড। সালফোলিপিড। তাহলে সালফোলিপিডে কি থাকে? লিপিড থাকে প্লাস সালফেট থাকে। সালফেট। তাহলে লিপিডের সাথে সালফেট থাকলে তাকে বলা হয় সালফোলিপিড। তাহলে তুমি লিপিড জাতীয় পদার্থগুলো খুব সহজেই চিনতে পারবা লাইপো দিয়ে। লাইপো লিপিড থেকে আসে, লাইপো ওই ফসফোলিপিড, সালফোলিপিড। তারপরে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড মানে কি? গ্লাইকোলিপিড। এটা তোমাদেরকে প্রথমেই বলেছি। লিপিড, লিপিড মানে কি? লিপিড মানে স্নেহ। আর গ্লাইকোর সাথে, গ্লাইকো এটা হচ্ছে শর্করা। তাহলে গ্লাইকোলিপিডে শর্করাও থাকে, আবার কি থাকে? স্নেহও থাকে। এভাবেই তোমরা লিপিড জাতীয় পদার্থগুলোকে খুব সহজেই চিনতে পারবা। চলো এবার আমাদের আজকের লাস্ট টপিক এনজাইম। এনজাইম জাতীয় যৌগগুলোকে তুমি কিভাবে চিনতে পারবা? তার আগে জেনে নেওয়া দরকার যে আসলে এনজাইমটা কি। এনজাইম মানে হচ্ছে অনুঘটক, জৈব অনুঘটক। এর সাথে কি ঘটকের একটা মিল আছে। ঘটকের কাজ হচ্ছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়েকে ত্বরান্বিত করা বা বিয়েটা তাড়াতাড়ি হতে সাহায্য করা। বিয়ে শেষে ঘটক আবার তার নিজের জায়গায় ফিরে যাবে, কিছু খাবার দাবার খাবে, কিছু টাকা পয়সা নেবে, নিয়ে কি করবে? সে চলে যাবে। কিন্তু ঘটক কি বিয়ে করছে? করবে না। তাহলে ঘটকের কাজ হলো বিয়ে করতে সাহায্য করা। তো এরকম এনজাইমের কাজ হচ্ছে জীবদেহের
বিভিন্ন বিক্রিয়াকে দ্রুত সংঘটিত হতে সাহায্য করে, কিন্তু এনজাইম নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এনজাইম সবসময় মনে রাখবা প্রোটিন ধর্মী হয়। তাহলে অল এনজাইমস আর প্রোটিন, সকল এনজাইম প্রোটিন ধর্মী, এটা একটু মনে রাখবা। এখন কিভাবে তুমি একটা পদার্থকে বা একটা যৌগকে দেখে চিনতে পারবা যে এটা এনজাইম? এর চিনার উপায় খুবই সহজ। এই যে এজ, এনজাইমের শেষে এজ যুক্ত থাকে, তাহলে যে শব্দগুলোর শেষে এজ যুক্ত থাকবে সেগুলো কি হবে বলো তো? এনজাইম হবে। তাহলে যদি বলি বলো তো লাইপেজ, এটি কি? কাইনেস, এটা কি? গাইডেজ, এটা কি? সবগুলোর সাথে কি আছে? এজ আছে। এজ থাকার কারণে এগুলা কি বলো তো? এনজাইম। এছাড়া যদি তোমাকে বলা হয় বলো তো পেপটাইডেজ, পেপটাইডেজ, দেখো পেপটাইডেজ, ডেজ শেষেও কি আছে? এজ আছে। তাহলে যে সকল শব্দগুলোর শেষে এস থাকবে সেগুলো কি হবে? প্রোটিন, সেগুলো এনজাইম হবে। এস থাকলেই কি হয়? এনজাইম হয়। মনে থাকবে? ওকে। তাহলে যদি কখনো বলে পরীক্ষায় এইরকম টাইপের কোশ্চিন আসে, বলো তো কার্বক্সি পেপটাইডেজ, শব্দটা অনেক বড় না? এটা কি জাতীয় পদার্থ বলো তো? কার্বক্সি পেপটাইডেজ, শেষে কি আছে? এজ আছে। এজ দেখেই তুমি বলে দিবে এটা একটা এনজাইম। তাহলে শব্দ বড়, যত বড়ই হোক বা যত ছোটই হোক, কোথাও যদি এস পাও, এস থাকলেই সেটা হবে কি? এনজাইম হবে। তাহলে খুব সহজে এনজাইম চিনতে পারবা। তো সব কিছুতেই তো কিছু না কিছু ব্যতিক্রম থাকে। কিছু এনজাইম আছে যেগুলোতে এজ ছাড়াও সেগুলো এনজাইম। কিছু প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, যেমন পেপসিন, তারপরে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এছাড়া টায়ালিন আছে, প্যাপেইন, এরকম টাইপের। এই যে এই এনজাইমগুলোর নাম মনে রাখবা, পেপসিন, প্যাপেইন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, টায়ালিন। এই কয়টা এনজাইমের শেষে দেখো ইন আছে কিন্তু এজ নাই। এজ না থাকা সত্ত্বেও এগুলা কি বলতো? এগুলা এনজাইম। এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, এগুলা এনজাইম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেগুলা ব্যতিক্রমী এনজাইম প্রত্যেকটার শেষে কি আছে বলতো? ইন আছে। তো শেষে ইন থাকলে সেগুলো কি ধর্মী হয়? তোমাদেরকে আগেই বলেছি, ইন থাকলে কি হয়? সেগুলা প্রোটিন হয়। তাহলে এই সবগুলো এনজাইম কি? প্রোটিন। এগুলো তো প্রোটিন, যেগুলোতে এজ আছে তারাও তো প্রোটিন, কারণ আমি বলেছি যত এনজাইম হওয়ার শর্তই হচ্ছে তাদেরকে কি হতে হবে? প্রোটিন হতে হবে। তাহলে এখানে যে এক্সট্রা এনজাইমগুলোর নাম লিখলাম প্রত্যেকটির সাথে ইন আছে। ইন থাকলে সেগুলো তো প্রোটিন, আবার সেগুলো কি? এনজাইম। মনে রাখবা পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, টায়ালিন, প্যাপেইন, এগুলো সবগুলোই কি? এক একটা এনজাইম, প্রোটিন ধর্মী এনজাইম। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে ক্লিক করে দেবা, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছাবে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।